বিগত ৫-৬ বছরে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার স্বর্ণযুগের অনেকটা বড় কৃতিত্ব যায় মার্টিনেজ সারনেমের প্লেয়ারদের। সেটা গোলে এমিলিয়ানো মার্টিনেজের অনবদ্য পারফরমেন্সই হোক, কি সময়ে অসময়ে বারবার লিসান্ড্রো মার্টিনেজের ডিফেন্সে ক্লাচ হয়ে ওঠা। তবে আজকে অফেন্সে গিয়ে লিসান্ড্রো যে জিনিসটা করলেন, তাতে এই কথাটা বলাই যায় যে এবারের বিশ্বকাপের তো বটেই, হয়তো সমগ্র যতগুলো বিশ্বকাপে ৯৬ বছরে হয়েছে, সমস্ত বিশ্বকাপের সব থেকে বড় অঘটনটা ঘটার থেকে আজকে তারা আর্জেন্টিনাকে বাঁচিয়ে নিলেন। আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো আজকে ম্যাচের শুরু থেকেই এই জিনিসটা দেখে বোঝা গেছিল যে কেপ ভার্ডে আর্জেন্টিনার মাঝমাঠে খেলাটাকে ডিস্টার্ব করতে চাইবে, এবং সব থেকে বড় কথা তারা জানে যে যেভাবে লিওনেল মেসি বারংবার মাঝমাঠে নেমে এসে বল ক্রিয়েট করার চেষ্টা করছেন, গোটা টিমের অ্যাটাকটাকে অর্কেস্ট্রেট করছেন, তাতে ওনাকে ওখানে জোনাল মার্কিং করে আমাদেরকে থামাতেই হবে। উনি বল পায়ে পেলেই একদম সঙ্গে সঙ্গে ২-৩ জন মিলে ট্যাকেলে চলে যাও, তাকে ঘিরে ধরো পুরো মশার মতো। আর সেই জিনিসটাই আজকে কেপ ভার্ডের প্রথম দিকটায় খুব সাকসেসফুলি করেছিল, যে তারা আর্জেন্টিনাকে রীতিমতো ফ্রাস্ট্রেট করে দিয়েছিল। মেসি নিজস্ব দক্ষতায় বারবার বাঁ দিকে সরে গিয়েছে, কয়েকবার ওভারলোড ক্রিয়েট করার চেষ্টা করেননি তা না, বা তাদের প্যাটার্নটাকে ডিস্টার্ব করার চেষ্টা করেননি তা না, কিন্তু আলটিমেটলি কেপ ভার্ডের প্রথম দিকটাতে এতটাই ডিসিপ্লিন ছিল যে মেসিও তখন কিন্তু সত্যি কথা বলতে গেলে ডিফেন্সের কোনো নাগাল পাচ্ছিলেন না। তবে ওই যে একটাই কথা বলে যে এই ধরনের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের আপনি আর কতক্ষণই বা আটকে রাখবেন, তাদের একটা চান্সও না, বেসিক্যালি একটা হাফ চান্সের প্রয়োজন হয়। লিসান্ড্রো মার্টিনেজ সেন্টার সার্কেলের ওখান থেকে খুব সুন্দর বাঁ পায়ে একটা বল রাখলেন, এবং সেখান থেকে বলটাকে রিসিভ করে মেসি যে ফিনিশটা করলেন, সেখানে ভজিনা গোটা ম্যাচে অনবদ্য থাকা সত্ত্বেও ওখানে কিন্তু ওই মুহূর্তে তার কিচ্ছু করার ছিল না। ওখানে বিশ্বের যে কোনো গোলকিপার থাকলেও গোল খেয়ে যেতেন। মেসির এই নিয়ে এটা এবারের বিশ্বকাপে তার ৭ম গোল, এবং তিনি ২০ গোলের সংখ্যাটা ছুঁয়ে ফেললেন ফাইনালি। প্রথম মানুষ যিনি বিশ্বকাপে ৩০খানা ম্যাচ খেলেছেন, এবং প্রথম মানুষ যিনি বিশ্বকাপে ২০খানা গোল করেছেন। মানে সত্যি মানুষটা যেন প্রত্যেক দিনকে মাঠে নামা মানেই একটা নতুন রেকর্ডের আমরা দেখতে পাচ্ছি। যেখানে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একটা ক্রাঞ্চ মোমেন্টে তুলে নেওয়া হচ্ছে, সেখানে এই মানুষটাকে তোলা তো বাদ দিন, মানে এনাকে বাদ দিলে গোটা টিমটার যে কি থরহরিকম্প অবস্থা হয়, সেটা কিন্তু মাঝে মধ্যেই এক্সপ্লেন হয়ে যায়, এবং টিমে তার ইনফ্লুয়েন্সটা কতটা, যে এই ধরনের একটা ম্যাচেও আলটিমেটলি তারই ইন্ডিভিজুয়াল রিলায়েন্সের উপর টিমকে রিলাই করতে হচ্ছে, সেটাই কিন্তু এক্সপ্লেন করে দেয় যে কেন আজও এই বয়সেও আর্জেন্টিনা তাকে ছাড়া নিজেদের ফার্স্ট 11 বা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের কথা ভাবতে পারে না। এবার খেলাটা ১-০ হয়ে যাওয়ার পর আমাদের সবার এক্সপেকটেশন এটাই ছিল আর্জেন্টিনার কাছ থেকে, যে এইবার সেই চিরপরিচিত গল্পটাই আমরা দেখবো, যে মহাশক্তিধর প্রতিপক্ষের হাতে আন্ডারডগের একদম অশ্লীলভাবে মার্ডার হওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা এই প্রেসারে আরো কয়েকটা গোল যদি কেপ ভার্ডের উপর চাপিয়ে দিতে পারতো, তাহলে হয়তো সেকেন্ড হাফের প্রথমেই তারা অল্প কয়েকটা সাবস্টিটিউশন করে কিছু ইম্প্যাক্টফুল প্লেয়ারকে সাবস্টিটিউট করে নিতে পারতো। কারণ খেলার ফিক্সারটা এমন জায়গায় চলে এসছে যে আজকে তারা রাউন্ড অফ 32 এর ম্যাচটা খেললো, এবার যদি তারা ১৯ তারিখে ফাইনাল খেলে, তাহলে ১৬ দিনের ব্যবধানে ৫-৫খানা হাই ইন্টেন্সিটি নকআউট ম্যাচ কিন্তু খেলতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আগে ভাগে ভাই ম্যাচটাকে ফিনিশ করো, যতগুলো পারো প্লেয়ারদেরকে সাবস্টিটিউট করে তুলে নিয়ে এনার্জি কনজার্ভ করার চেষ্টা করো। এই জিনিসটাই হয়তো আলটিমেটলি গিয়ে টার্গেটে থাকার কথা ছিল। কিন্তু ওই যে কথাটা বলে যে ফুটবল তো সবসময় স্ক্রিপ্টে চলে না, এবং সেখানেই কেপ ভার্ডে নিজেদের ম্যাজিকটা কিন্তু দেখানো শুরু করলো। গোলটা খেয়ে তারা একবারের জন্য ব্যাকফুটে চলে যায়নি, নিজেদের মতো অ্যাগ্রেসিভ ফুটবলটা খেলে তারা চেষ্টা করেছে বলটাকে আর্জেন্টিনার বক্সে নিয়ে যাওয়ার, মিডল করিডোর দিয়ে তারা অনেকগুলো অ্যাটাকই ফার্স্ট হাফে করেছিল। সেখানে একটাই এটা প্রবলেম হচ্ছিল বারবার, যে এন্ড রেজাল্টটা আসছিল না, যে বক্সের মধ্যে বলটা পেয়ে আমি যে ঠিক কিভাবে ওখানে একটা স্পেস ক্রিয়েট করবো যাতে একটা শট নিতে পারি বা একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারি, সেই জিনিসটাই কিছুটা এক্সপিরিয়েন্সের অভাবে আর কিছুটা আর্জেন্টিনার অনবদ্য ডিফেন্ডিং এর কারণে তারা করে উঠতে পারছিল না। তাই জন্য ফার্স্ট হাফে খেলাটা 1-0 শেষ হলো। কিন্তু সেকেন্ড হাফে যখন আলটিমেটলি একটা ওরকম পার্টিকুলার মুভমেন্ট হলো, যেখানে মেন্ডেস খুব সুন্দরভাবে ওখানে মেদিনাকে নাটমেক করে আর কি বলটা ডুয়ার্টেকে দিলেন, ডুয়ার্টেও কোনাকুনি অ্যাঙ্গেলে ফারপোস্টে ফিনিশটা করে গেলেন, ওখানে এমিলিয়ানো মার্টিনেজের কিচ্ছু করার ছিল না। আর একটা বড় সড়ো শখ খেলো আর্জেন্টিনা, যে ওখানে খেলাটা ১-১ হয়ে গেল। আমার মনে হয় প্রথম দিকে খেলাটার মধ্যে আর্জেন্টিনার একটু স্লথ একটা ব্যাপার চলে এসেছিল, একটু হয়তো আত্মতুষ্টিরও গন্ধ পেলাম, যে ঠিকই আছে আমরা যখন ফার্স্ট গোলটা পেয়ে গেছি, নকআউটের মতো একটা জায়গাতে এসে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ আর কি বা আমাদের এগেনস্টে করতে পারবে। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু বারংবার বোঝা যায় যে কেন ওয়ার্ল্ড কাপে নকআউট রাউন্ডটাকে এতটা ভয়ানক বলা হয়, যেখানে যে কোনো টিম যে কোনো দিনই কিন্তু অপোনেন্টের ১২টা বাজিয়ে দিতে পারে। তার বাদে যদিও
অনেকক্ষণ পুশ করার পরে আলটিমেটলি খেলাটা যে জায়গায় চলে গেছিল, আর্জেন্টিনা বেশ কয়েকটা অপরচুনিটি পায়, স্পেশালি বক্সের বাইরে লিওনেল মেসি অনেকগুলো ফ্রি কিক পেয়েছিলেন, কিন্তু এখানেই অপ্রতিরোধ্যভাবে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন একটা ভজিনা। মানে সত্যি কথা বলছি যে বিশ্বকাপের গোল্ডেন গ্লাবের নিয়ম অনুযায়ী যে খেলোয়াড় সব থেকে বেশি ক্লিনশিট রাখবেন, অর্থাৎ যে গোলকিপার টুর্নামেন্টে সব থেকে বেশি ম্যাচে আর কি গোল খাবেন না, তাকেই হয়তো গোল্ডেন গ্লাবটা দেওয়া হয়। তবে এই প্রাইজটা যদি আমার হাতে দেওয়া থাকতো, আমি কিন্তু আজকে এটা ভজিনাকে দিয়ে দিতাম। গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি যেরকম অনবদ্য গোলকিপিং এর একদম আমাদের কাছে প্রদর্শনী করেছেন, আজকে যেভাবে বেসিক্যালি মেসিকে তিনি একাই এক প্রকার আটকে দিয়েছিলেন ফার্স্ট গোলটার পর, ফ্রিকিক গুলোতে তার অনবদ্য পজিশনিং গুলো একবার খেয়াল করুন। আগের ম্যাচে মেসি ফার্স্ট পোস্ট দিয়ে ফ্রিকিকটা রেখেছিলেন, যেখানে গোলকিপার এক্সপেক্টই করেননি মেসি ফার্স্ট পোস্ট দিয়ে রাখবেন, সেখানে ভজিনা আজকে ফার্স্ট পোস্টটাকেই যেন গার্ড করে দাঁড়িয়েছিলেন, যে মেসিকে যেন তিনি এক প্রকার চ্যালেঞ্জ করছিলেন যে তুমি রাখলে সেকেন্ড পোস্ট দিয়ে রাখো, আমি ভাই ঠিক উড়ে গিয়ে বলটাকে বাঁচিয়ে নেবো। আর বারংবার কিন্তু তিনি সেই জিনিসটাই করলেন। ওখানে মেসিকে যদি আপনি একবার সত্যি কথা বলতে গেলে ফ্রাস্ট্রেট করে দিতে পারেন, তাহলে কোথাও একটা গিয়ে গোটা আর্জেন্টিনার টিমটাই এক প্রকার ক্লুলেস হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে ভাই আমাদের আসল খেলোয়াড়ই যদি দাগ কাটতে পারছে না, বা সে যদি আটকে যায়, বোতলবন্দি হয়ে যায়, তাহলে আমরা কি করব। এবং ইনএভিটেবলি খেলাটা চলে গেল এক্সট্রা টাইম, এবং এক্সট্রা টাইমের কথাটা আমরা এটা সবসময় বলি যে এরকম জায়গাতে প্রত্যেকটা টিমই চেষ্টা করবে খেলাটাকে মেন 90 মিনিটেই শেষ করার, কারণ বাড়তি আধ ঘন্টা খেলার ধকলটা নেওয়া এই ধরনের আমেরিকার ওয়েদার কন্ডিশনে গরমের মধ্যে, সেটা কিন্তু সত্যিই একটা বিচ্ছিরি ফ্যাক্টর হয়ে যায়। এবং কোথাও একটা গিয়ে কিন্তু একটা আপসেটের গন্ধ তখনই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল, যে কোনোভাবে কিন্তু প্রবলেম হয়ে গেলেও এই খেলাটায় প্রবলেম হয়ে যেতে পারে। যদিও তা বাদে 92 মিনিটে লিসান্ড্রো মার্টিনেজ যে জিনিসটা করলেন, সেটা হয়তো ভজিনা বা গোটা কেপ ভার্ডের টিমের কেউই এক্সপেক্ট করেননি। যে পজিশন থেকে তিনি ওখানে বলটা পেয়েছিলেন, সবাই হয়তো এটাই এক্সপেক্ট করছিলেন যে তিনি ওটাকে আবার বক্সে রিটার্ন ভাবে একটা ক্রস করবেন বা মাইনাস করবেন কারুর একটা হেডার বা শটের জন্য। বাট তিনি যে ওখান থেকে গোলার মধ্যে একটা শট মেরে রুফটপে গোল করে দেবেন, ভজিনা বলটা নাগালি পাবেন না, এটা হয়তো কেউই এক্সপেক্ট করেননি। এবং সত্যি মানে এই ফিনিশটা দেখে বলতেই হয় যে আজকের খেলাটা নিয়ে আর্জেন্টিনা এই কথাটা হয়তো বলতেই পারে যে আমরা বেশ কিছুটা আমাদের ডিফেন্ডারদের জন্য জিতলাম। দুটো গোল খেয়েও আলটিমেটলি ডিফেন্ডার দুজনই বলতে গেলে স্কোর শিটে, তো এর থেকে ভালো আর্জেন্টিনার জন্য আর কি হতে পারে। আর লিসান্ড্রোর গোলটা এটা তিনি করলেন, এটা কিন্তু সত্যি মানে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট গোলস অফ আর্জেন্টিনা ইন দিস ইয়ার্স ওয়ার্ল্ড কাপ, এই কথাটা কিন্তু বলে দেওয়াই যায়। আর তখনই যখন মনে হলো যে চলো এক্সট্রা টাইমেও আর্জেন্টিনা গোলটা পেয়ে গেছে, এখানেও আর কেপ ভার্ডের পক্ষে লড়াই করা পসিবল হবে না, সেইখানেই কিন্তু আলটিমেটলি আবারও দেখা গেল কেপ ভার্ডের ম্যাজিকটা, যেখানে লোপেস কাবরাল একটা অনবদ্য গোল করলেন বক্সের বাঁ দিক থেকে আর কি, তিনি একটা এমন অ্যাঙ্গেলে শটটা রাখলেন, ওখানে এমিলিয়ানো মার্টিনেজের একদম পরাস্ত হয়ে যাওয়া বাদ দিয়ে আর অন্য কিছুই করার ছিল না। আর এই গোলটা কিন্তু এবারে বিশ্বকাপেরই ওভারঅল সেরা গোল হওয়ার একটা দাবিদার হয়ে থাকলো বলে আমি মনে করি। খেলা স্কোরটা 2-2 হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি আবারও একটা আশঙ্কা ছড়িয়ে পড়েছিল যে খেলাটা টাই ব্রেকারে যাবে কিনা। এবার টাই ব্রেকারে গেলে আমার কোথাও একটা গিয়ে মনে হতো যে ম্যাচটা আবারও আর্জেন্টিনারই অ্যাডভান্টেজে থাকতো, কারণ আমরা জানি যে এমিলিয়ানো মার্টিনেজ হয়তো এই মুহূর্তে বিগত কয়েক বছর ধরেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পেনাল্টি সেভার হিসাবে নিজেকে মানে এস্টাবলিশ করেছেন। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেই জিনিসটা হয়তো আর্জেন্টিনার ফেভারে যেত। তবে আর্জেন্টিনা অতটা রিস্ক নিতে পারলো না, এবং আলটিমেটলি লিওনেল মেসি নিজেই একটা কর্নার নিতে গেলেন, এবং কর্নার থেকে ওখানে রোমেরো একটা খুব সুন্দর প্লেসমেন্ট করলেন, যেটা কেপ ভার্ডেরই একজন ডিফেন্ডারের মাথায় লেগে ডিফ্লেক্ট হয়ে বলটা গোলে চলে গেল। ভজিনার ওখানে কিছু করার ছিল না। এবং খেলা স্কোরটা একবার 3-2 হয়ে যাওয়ার পরে আমাদের বাকি টাইমটা কেপ ভার্ডে যথেষ্ট অ্যাটাক করলো। এমিলিয়ানো মার্টিনেজ পেড্রো ক্যাব্রালের একটা ফ্রি কিক খুব সুন্দরভাবে সেভও করলেন, কিন্তু আলটিমেটলি কেপ ভার্ডে আর তৃতীয়বারের জন্য রূপকথা সৃষ্টি করতে পারেনি। এবং আলটিমেটলি বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের নার্ভ ধরে রেখে নিজেদের মেটেলটাকে শোকেস করে একটা কঠিন ম্যাচ বার করে ফাইনালি রাউন্ড অফ 16 গিয়ে এবার ইজিপ্টের মুখোমুখি হতে চলেছেন। এবার আজকের খেলাটা নিয়ে আমার যে জিনিসটা বলার, যে আর্জেন্টিনার পারফরমেন্সটাকে আমি তাও এক্সকিউজ করতে পারি, কারণ আলটিমেটলি আমি সবসময় এই জিনিসটা বলি যে খেলা যখন নকআউটে চলে এসছে, সেখানে প্রত্যেক দিনকে আপনাকে শ্যাম্পেন ফুটবল খেলতেই হবে সেই জিনিসটা একেবারেই নেসেসারি নয়। সেখানে গিয়ে কাজের কাজটা করা এবং শেষ পর্যন্ত আপনি জিততে পারছেন কিনা সেই জিনিসটাকে এনশিওর করাটা আমার মনে হয় সব থেকে বেশি দরকার। এবং এখানে দাঁড়িয়ে আর্জেন্টিনার যদি আপনারা 2022-এর বিশ্বকাপের ক্যাম্পেইনটাও খেয়াল করে দেখেন, যেটায় তারা চ্যাম্পিয়ন হয়েছিল, বুকে হাত দিয়ে বলুন তো যে একমাত্র সেমিফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলাটা এটা আর্জেন্টিনা 3-0 জেতে, সেই ম্যাচটাকে বাদ দিয়ে বাকি কোন ম্যাচটায় আর্জেন্টিনা বিশাল কিছু কনভিন্সিং খেলেছিল? সেখানেও সেই আলটিমেটলি অপোনেন্ট টিম কামব্যাক করার অপরচুনিটি পেয়েছে, বাট আলটিমেটলি নার্ভ ধরে রেখে আর্জেন্টিনা এই ম্যাচটা বার করেছিল। তো সেখানে এই ধরনের একটা পারফরমেন্স নিয়ে খুব একটা আশাহত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। হয়তো পরের ম্যাচেই আবার দেখবেন সেই পুরনো ছন্দে টিমটা ফিরবে, কিন্তু আমার যে পয়েন্টটা বলার, সেটা আর্জেন্টিনার বর্তমান নিয়ে না, আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে একটা কনসার্ন রেখে, যে
এখনো টিমটা যেভাবে লিওনেল মেসির উপর ডিপেন্ডেন্ট, যে তিনি মাঠে কি করছেন বলটাকে নিয়ে, তার উপর যেন আর্জেন্টিনার ভাগ্য নির্ধারণ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষটা তো আলটিমেটলি রিটায়ার করবে না, এই ওয়ার্ল্ড কাপের পরে না করুন বা কটা দিন পর গিয়ে করুন, করবেন তো অবশ্যই। 39টা বছর বয়স তো হলো, বাট গোটা টিমটা এতগুলো ভালো ভালো নাম নিয়ে, যারা ক্লাব লেভেলে এক একজন রীতিমতো আইকন, তাদের মার্কেটে ট্রান্সফার প্রাইসটা চূড়ান্ত জায়গায় বিলং করছে, সেখানে দাঁড়িয়ে তারা নিজেরা কেন একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন খুঁজে বার করতে পারছেন না, এই জিনিসটা কিন্তু সত্যি বড্ড ভাবায়। মেসি পারফর্ম করবেন, তিনি দলের প্রাণভোমরা মেন প্লেয়ার, সেটা খুবই এক্সপেক্টেড, বাট কোথাও না কোথাও গিয়ে কি মানুষটার কাছ থেকে একটু আউট অফ দ্য স্কিনই পারফরমেন্স এক্সপেক্ট করা হচ্ছে না? বাকিদেরকেও তো দায়িত্ব নিতে হবে, যে ঠিক আছে চলো কোনো একটা ম্যাচ এরকম হতেই পারে যেখানে হয়তো আর্জেন্টিনার অধিনায়ক আটকে গেলেন, সেখানে তারা কি খেলাটা বার করতে পারবেন? এই জায়গাটা কিন্তু সত্যি ভাবতে হবে। আমি একটু আগে রোনাল্ডোর এক্সাম্পলটা টানলাম, তো রোনাল্ডোকে বাদ দিয়েও তো কালকে পর্তুগাল খেলাটা আলটিমেটলি গিয়ে বার করলো। তো সেখানে দাঁড়িয়ে আর্জেন্টিনা কি একটা এরকম সিচুয়েশনে সেই কাজটা করে উঠতে পারবে? মানে একটা সন্দেহের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে, আর সেটা কিন্তু আবারও এই প্রশ্নটা তুলে আনে যে আফটার মেসিস রিটায়ারমেন্ট আর্জেন্টিনার ন্যাশনাল টিমটা আবারও সেই একটা বহু বহু বছরের ডিক্লাইনে চলে যাবে কিনা, ঠিক যে জিনিসটা একটা দিয়েগো মারাদোনার রিটায়ারমেন্টের পরে হয়েছিল। এনিওয়ে সেটা তো ভবিষ্যতের কথা, সেটাকে নিয়ে এখনই কিছু বলে লাভ নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমি বললাম, আর্জেন্টিনা বিষয়টাকে এভাবেই দেখবে যে জব ডান। প্রত্যেকটা প্লেয়ার ফুল টাইমের পর যেভাবে সেলিব্রেট করছিলেন দেখে বোঝাই যাচ্ছিল তারাও এটা বুঝেছেন যে একটা বড় ফাঁড়া যেন অ্যাজিব আজকে কেটে বেরিয়ে গেল। এগুলোই হয়তো একটা টুর্নামেন্টকে বারংবার ডিফাইন করে, যে লাক ফ্যাক্টরটাও অনেক সময় চ্যাম্পিয়নদের কি সাহায্য করে। সেখানে দাঁড়িয়ে ইজিপ্টের এগেনস্টে মঙ্গলবার দিনকে রাত্রিবেলা তারা আরও একটা বেটার পারফরমেন্সের আশায় ওভারঅল থাকবেন, এ কথাটা বলাই যায়। আর কেপ ভার্ডের জন্য আমি একটাই কথা বলবো যে হার্ড লাক। তবে এবারে বিশ্বকাপে আপনারা একের পর এক যেভাবে পারফরমেন্স দিয়েছেন, ভজিনা থেকে শুরু করে দলের প্রত্যেকটা প্লেয়ারকে আমি কুর্নিশ জানাতে চাই, একদম সেলুট আপনাদেরকে। এবং নিজেদেরকে যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনাদের আরও যখন বড় মঞ্চের এক্সপিরিয়েন্স হবে, আমি আশা করছি যে কোথাও না কোথাও গিয়ে পরবর্তী ওয়ার্ল্ড ইভেন্টগুলোতেও আপনাদের কাছ থেকে এরকমই ভালো পারফরমেন্স আমরা দেখার জন্য মুখিয়ে থাকবো, এবং সেটা আমরা পেতেও চলেছি। রিয়েলি রিয়েলি হ্যাটস অফ। একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সঙ্গে চোখে চোখ রেখে এতক্ষণ লড়া কিন্তু চারটিখানি কথা নয়। এনিওয়েজ আপনারাও কমেন্টে জানান যে আপনাদের আজকের এই ম্যাচটা নিয়ে কি মনে হলো, যে আর্জেন্টিনার কি সত্যিই একটা বড় বিপদ আজকে কেটে গেল? সত্যিই কি আজকে একটা অঘটনের গন্ধ পাওয়া যাচ্ছিল? আর কেপ ভার্ডের ওই অনবদ্য পারফরমেন্সটা নিয়ে আপনারা কি বলবেন? এবারের বিশ্বকাপে সব থেকে বড় সাকসেস স্টোরিটা কি সাকসেস না পেয়েও একটা কেপ ভার্ডে বা ভজিনাই হয়ে থাকলেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। সুপ্রভাত অ্যান্ড পিস।